জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে ফাল্গুন মাসের শুক্লপক্ষের পবিত্র আমলকি একাদশী উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নমস্কার বন্ধুরা, নিত্য কথা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি অত্যন্ত বিশেষ ও জ্ঞানবর্ধক হতে চলেছে, বিশেষ করে সেই সমস্ত মা ও বোনদের জন্য যারা নিয়মিত প্রতিটি একাদশীর ব্রত পালন করেন। আজ আমরা আমলকি একাদশী সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ফেব্রুয়ারি মাসে ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী ঠিক কোন দিনে পড়ছে এ নিয়ে অনেকের মধ্যেই বিভ্রান্তি রয়েছে। কেউ বলছেন ২৭ ফেব্রুয়ারি, কেউ আবার ২৮ ফেব্রুয়ারি। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের এই সমস্ত বিভ্রান্তি সম্পূর্ণভাবে দূর করে দেব। পাশাপাশি জানব আমলকি একাদশীর ব্রত কিভাবে পালন করতে হয়, এই তিথির মাহাত্ম্য কি, ভগবান শ্রীকৃষ্ণ এ বিষয়ে কি বলেছেন। এছাড়াও জানব আমলকি বা আমলকি বৃক্ষের পূজা কিভাবে করতে হয়, কোন বিধি অনুসারে ব্রত রাখতে হয়, কি কি নিয়ম মানতে হয় এবং ব্রত পালন অর্থাৎ ব্রত সমাপ্ত করার সঠিক পদ্ধতি কি। দশমী তিথি অর্থাৎ ব্রতের আগের দিনের নিয়ম কখন থেকে শুরু হবে, কি খাওয়া উচিত, কি করা উচিত নয় এবং কোন কাজ ভুলেও করা যাবে না, এসব বিষয়েও বিস্তারিত আলোচনা করা হবে। অন্যথায় পাপের সৃষ্টি হতে পারে। ফাল্গুন মাসের আসন্ন আমলকি একাদশী সম্পর্কে সম্পূর্ণ তথ্য জ্যোতিষশাস্ত্র ও পঞ্জিকার ভিত্তিতে আপনাদের প্রদান করা হবে। ভক্তবৃন্দ, যদি ভিডিওটি সামান্য উপকারী মনে হয় অনুগ্রহ করে একবার লাইক করবেন। আর যারা প্রথমবার আমাদের চ্যানেলে এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে ভবিষ্যতের নতুন ভিডিওর নোটিফিকেশন সহজে পেতে পারেন। পরমাত্মা বাসুদেবের কৃপা লাভের জন্য এবং ব্রতের সাফল্যের জন্য কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রীহরি অথবা ওম নমো ভগবতে বাসুদেবায়। আমরা এখানে যে তথ্য দিচ্ছি তা পঞ্জিকা ও জ্যোতিষশাস্ত্রের ওপর ভিত্তি করে। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী শুভ মুহূর্ত, সঠিক তারিখ ও সময় প্রদান করা হয়। কোন তিথি, কখন, ব্রত কবে পালন করতে হবে, কি নিয়ম, কি ভুল করা যাবে না, সবই শাস্ত্রসম্মত তথ্য। এখন আসুন মূল আলোচনায় প্রবেশ করি। ফাল্গুন মাসের শুক্লপক্ষের পবিত্র আমলকি একাদশী অত্যন্ত পুণ্যদায়ক ও মোক্ষ প্রদানকারী একাদশী হিসেবে বিবেচিত। এই দিন বিশেষভাবে ভগবান শ্রী হরি বিষ্ণুকে নিবেদিত। তবে এদিন আমলকি বৃক্ষেরও বিশেষ বিধান রয়েছে। শাস্ত্রে উল্লেখ আছে যে আমলকি বৃক্ষে স্বয়ং ভগবান বিষ্ণুর বাস। বিশ্বাস করা হয় সৃষ্টির আদিতে যখন ভগবান ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন তখন যে কয়েকটি পবিত্র বৃক্ষের উদ্ভব হয়েছিল তার মধ্যে আমলকি বৃক্ষ একটি। তাই একে ধাত্রী বলা হয়, যার অর্থ পালন পোষণকারী। ধারণা করা হয় আমলকি বৃক্ষে ত্রিদেব ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের বাস। এর মূল ভাগে ভগবান বিষ্ণু, কাণ্ডে ব্রহ্মা এবং শাখায় শিবের অধিষ্ঠান রয়েছে। তাই এই বৃক্ষের পূজা মানে শুধু একটি গাছের পূজা নয়, বরং সৃষ্টির পালনকর্তা শ্রী হরির আরাধনা। এই দিনে বৃক্ষতলে প্রদীপ জ্বালানো, জল অর্পণ করা, রলি ও অক্ষত নিবেদন করা এবং ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করা অত্যন্ত শুভ। পুরাণে উল্লেখ আছে যে ব্যক্তি এই দিন ব্রত রেখে আন্তরিকভাবে ভগবান বিষ্ণুর স্মরণ করেন এবং আমলকি বৃক্ষের পূজা করেন তার সমস্ত পাপ নাশ হয় এবং অক্ষয় পুণ্য লাভ হয়। এই একাদশী বিশেষভাবে আরোগ্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু প্রদানকারী বলে মানা হয়। আমলকি নিজেই ঔষধি গুণে পরিপূর্ণ, তাই ধর্মীয় ও স্বাস্থ্য উভয় দৃষ্টিকোণ থেকেই এটি অত্যন্ত উপকারী। আমলকি একাদশী আমাদের শিক্ষা দেয় যে ভক্তি শুধু মন্দিরেই সীমাবদ্ধ নয়, প্রকৃতির সেবা ও সংরক্ষণও ঈশ্বরের উপাসনা। যারা এই দিন ব্রত কথা শ্রবণ করেন, বিষ্ণু সহস্র নাম পাঠ করেন এবং ভক্তি ভরে আমলকি বৃক্ষের পূজা করেন, তাদের জীবনে সুখ, শান্তি, ধন ধান্য এবং আধ্যাত্মিক উন্নতির পথ সুগম হয়। এবার জেনে নেওয়া যাক ২০২৬ সালের সঠিক তারিখ ও সময়। ২০২৬ সালে ফাল্গুন মাসের শুক্লপক্ষের পবিত্র আমলকি একাদশী ২৭ ফেব্রুয়ারি শুক্রবার পালিত হবে। একাদশী তিথি শুরু হবে ২৭ ফেব্রুয়ারি রাত প্রায় ১২টা ৩৩ এবং শেষ হবে একই দিন রাত ১০টা ৩২। তাই ব্রত ২৭ ফেব্রুয়ারি পালিত হবে। এই দিনে ব্রহ্ম মুহূর্তে স্নান করে ভগবান বিষ্ণুর পূজা করুন এবং আমলকি বৃক্ষেরও বিধিপূর্বক আরাধনা করুন। বিশেষ শুভ সময় সকাল থেকে মধ্যাহ্ন পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত প্রায় দুপুর ১২টা থেকে ১২টা ২৫ মধ্যে, যা ভগবান বিষ্ণুর অভিষেক ও সংকল্পের জন্য অত্যন্ত শুভ।
ব্রত পালন করা উচিত পরের দিন অর্থাৎ 28 ফেব্রুয়ারি 2026 সকাল 6:47 থেকে প্রায় 9টার মধ্যে। সেই সময় ভগবানের স্মরণ করে নিয়ম মেনে ব্রত ভঙ্গ করুন। এই একাদশীতে উপবাস, বিষ্ণু সহস্র নাম পাঠ, তুলসী অর্পণ এবং আমলকি পূজা করলে পাপ ক্ষয়, রোগ মুক্তি ও ধন সমৃদ্ধি লাভ হয়। শাস্ত্রে বলা হয়েছে শুভ মুহূর্তে করা পূজাপাঠ কখনো বিফল হয় না। এটি সর্বদা কল্যাণ ও লাভই প্রদান করে। তাই আপনারা যে কোনো পূজাপাঠ আমাদের জানানো শুভ মুহূর্ত অনুসারেই করুন, তবেই পূর্ণ ফল লাভ হবে। এই একাদশীতে পিতৃতর্পণ অবশ্যই করা উচিত। যদিও প্রত্যেক একাদশীতেই পিতৃতর্পণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে মাঘ মাসে তিল মিশ্রিত জল দিয়ে একাদশীর দিনে তর্পণ করলে পিতৃপুরুষেরা অধিক তৃপ্তি লাভ করেন। পরবর্তীতে আমি জানাবো কিভাবে সঠিকভাবে এই তর্পণ করতে হবে। এবার ভক্তবৃন্দ জেনে নেওয়া যাক এই একাদশীর পূজা পদ্ধতি সম্পর্কে। অনেক ভক্তের প্রশ্ন থাকে, যদি এই ব্রত এত ফলদায়ক হয় তবে এটি কিভাবে পালন করতে হবে, এর নিয়ম কি? শাস্ত্র অনুযায়ী একাদশীর আগের দিন অর্থাৎ দশমী তিথি থেকেই ব্রতের নিয়ম গ্রহণ করতে হয়। দশমী তিথির নিয়ম অনুসারে ব্রতের একদিন আগে থেকেই মাংস ও মদ্যপান সম্পূর্ণরূপে ত্যাগ করতে হবে। অনেকেই একাদশীর ব্রত করেন কিন্তু জীবনে মাংস মদ্যপান চালিয়ে যান। এভাবে নয়, একদিন আগে থেকেই এসব পরিত্যাগ করতে হবে। দশমী তিথিতে রসুন, পেঁয়াজ ইত্যাদি তামসিক খাদ্য বর্জনীয়। একাদশীর ব্রত পালনকারীকে ব্রহ্মচর্য গ্রহণ করতে বলা হয়েছে, কারণ শাস্ত্রে উল্লেখ আছে যে একাদশী ও দ্বাদশী তিথিতে চুল ধোয়া নিষিদ্ধ। তাই দশমীতেই চুল ধুয়ে ব্রহ্মচর্য গ্রহণ করা উচিত এবং পারণ পর্যন্ত ব্রহ্মচর্য পালন করতে হবে। শরীর ও মনের পবিত্রতা রক্ষা করা অত্যন্ত প্রয়োজনীয়। দশমী তিথি থেকেই মধু ব্যবহার বর্জনীয়, তাই একাদশীতে যদি পঞ্চামৃত প্রস্তুত করেন তাতে মধু ব্যবহার করবেন না। দ্বাদশীতেও নয়। একাদশীতে ভাত বা চাল জাতীয় খাদ্য তো খাওয়াই হয় না, এটি সকলেই জানেন। এছাড়া লাল মুসুর ডালও দশমী থেকেই ত্যাগ করা উচিত। দশমী তিথিতে একবারই আহার করার বিধান রয়েছে দিনের বেলায়, রাত্রিতে অন্ন গ্রহণ করা উচিত নয়। তবে বর্তমান সময়ে অনেকের শারীরিক সমস্যা বা ওষুধ সেবনের প্রয়োজন থাকতে পারে। যাদের পক্ষে কঠোর নিয়ম পালন সম্ভব নয়, তারা স্বাস্থ্যের কথা বিবেচনা করে নিয়ম মানবেন। স্বাস্থ্য নষ্ট করে ব্রত করা উচিত নয়। রাতে শোবার আগে ভালোভাবে দাঁত মাজা উচিত, যাতে মুখে অন্নের কণা না থাকে। একাদশীর দিন সূর্যোদয়ের আগে জেগে উঠতে হবে। ফাল্গুন শুক্ল একাদশীতে গঙ্গা স্নান, যমুনা স্নান ও ত্রিবেণী স্নানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। যারা বাইরে যেতে পারবেন না, তারা ঘরেই গঙ্গাজল মিশিয়ে স্নান করতে পারেন। স্নানের জলে আগে অল্প গঙ্গাজল মিশিয়ে নিন, তারপর বিশুদ্ধ জল নিন। সম্ভব হলে তাতে কালো তিল দিন। এইভাবে স্নান করা অত্যন্ত কল্যাণকর। স্নান সূর্যোদয়ের আগে বা সূর্যোদয়ের সময়ের মধ্যে সম্পন্ন করা উত্তম। এর দুটি উপকারিতা রয়েছে। প্রথমত, এটি ফাল্গুন মাসের একাদশী হওয়ায় মাঘ মাসের স্নানেরও ফল প্রদান করে। শাস্ত্রে বর্ণিত আছে, যদি কেউ ফাল্গুন মাসে অন্তত 3 দিন পবিত্র স্নান করেন তবে তিনি পাপ মুক্ত হন। তাই 3 বা 5 দিন স্নান করলেও মাঘ মাসের স্নানের পূর্ণ ফল লাভ করা যায়। এভাবে আপনি পুণ্য লাভ করতে পারেন। এমন শুভ সুযোগ কখনো হাতছাড়া করা উচিত নয়। তাই চেষ্টা করবেন যেন এই দিনে সূর্যোদয়ের আগে অথবা সূর্যোদয়ের সময় স্নান সম্পন্ন করতে পারেন। স্নানাদি শেষে পরিষ্কার ও পবিত্র বস্ত্র পরিধান করুন। তারপর একাদশীর ব্রত কথা শ্রবণ করুন। যদি সম্পূর্ণ না শুনতে পারেন, যতটা সম্ভব শুনুন। এরপর প্রথমে ভগবান নারায়ণের পূজা করুন। তারপর একত্রে বসে একাদশীর মাহাত্ম্য ও ব্রত কথা মনোযোগ দিয়ে শ্রবণ করুন। একাদশীর দিনে সূর্যোদয়ের আগে উঠে স্নান করে সূচি বস্ত্র পরিধান করতে হবে। এই একাদশীতে আমলকি বৃক্ষেরও পূজা করার বিধান আছে। অনেক স্থানে আমলকি গাছের নিচেই বসে পূজা করা হয়। যদি আমলকি গাছ উপস্থিত না থাকে, তবে একাদশীর আগের দিন একটি আমলকি ডাল এনে টবে রোপণ করে তার পূজা করতে পারেন। আপনার বাড়িতে যেখানে নিয়মিত ভগবানের আসন বা চৌকি স্থাপন করা হয়, সেখানেই পূজা করতে পারেন। যদি মন্দিরে ভগবান পূর্ব থেকেই প্রতিষ্ঠিত থাকেন, তবে সেখানেই পূজা করুন। একটি চৌকি স্থাপন করে তার উপর হলুদ বা লাল বস্ত্র বিছিয়ে নিন। পূজার জন্য প্রয়োজনীয় সামগ্রী: ভগবান নারায়ণ বা বিষ্ণুর একটি ছবি বা মূর্তি, একটি চৌকি, হলুদ বা লাল বস্ত্র, রলি ও মলি অর্থাৎ পবিত্র সুতা, পানের পাতা 2টি, একটি একাদশীর দিন, একটি পারণের দিন, সুপারি 2টি, লবঙ্গ ও এলাচ অন্তত 5 বা 7টি, ধূপ ও দীপ 2 দিন জ্বলবে। ইচ্ছা করলে একাদশীর দিন থেকে অখণ্ড প্রদীপ জ্বালিয়ে পরদিন পারণ পর্যন্ত রাখতে পারেন, অথবা 2 দিন আলাদা আলাদাভাবে প্রদীপ জ্বালাতে পারেন।
নৈবেদ্য হিসেবে তিলযুক্ত কোনো মিষ্টি থাকলে উত্তম, না থাকলে পেয়ারা অর্পণ করতে পারেন। এই সময় পেয়ারার মৌসুম। বিকল্প হিসেবে মিশ্রি বা বাতাসা নিবেদন করতে পারেন। জনৈ অর্থাৎ পবিত্র উপবিত দুটি, একটি একাদশীর দিন, একটি পারণের দিন। আতর অর্থাৎ সুগন্ধি একটি। তামা বা পিতলের লোটো, দৈনন্দিন পূজার লোটো ব্যবহার করতে পারেন। যা বাড়িতে আছে তা ব্যবহার করুন, আর যা নেই তা সংগ্রহ করে নিন। পূজা পদ্ধতি: প্রথমে সংকল্প করুন। সংকল্প ছাড়া ব্রত ও পূজা সম্পূর্ণ হয় না। সংকল্প করার পর ভগবানের পূজা সম্পন্ন করুন। তারপর একাদশীর ব্রত কথা শ্রবণ করুন এবং অবশ্যই বিষ্ণু সহস্রনাম পাঠ বা শ্রবণ করুন। গল্প ও সহস্রনাম শ্রবণের পর আরতি করুন। এরপর পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল প্রদান করতে হবে। পিতৃতর্পণ অবশ্যই করবেন। পিতৃতর্পণের সহজ পদ্ধতি পূর্বেও বহুবার বলা হয়েছে। সংক্ষেপে বলি, ভগবদ্গীতার ৭ম অধ্যায় শ্রবণ করতে করতে পিতৃতর্পণ করুন। প্রিয় দর্শকবৃন্দ, যদি আপনার জীবনকে সহজ, সুগম ও শান্তিময় করতে চান, তবে নিয়মিতভাবে পিতৃপুরুষদের স্মরণ ও পূজা করা অত্যন্ত প্রয়োজন। পিতৃতর্পণ, জলতর্পণ ইত্যাদি নিয়মিত করলে জীবনের অনেক বাধা বিপত্তি দূর হয়। একাদশীতে পিতৃতর্পণের সহজ পদ্ধতি: একাদশীর দিনে একটি তামা বা পিতলের লোটো নিন। প্রথমে তাতে অল্প গঙ্গা জল দিন, তারপর বিশুদ্ধ জল ভরুন। সম্ভব হলে কিছু কালো তিল দিন এবং একটি সাদা ফুল অর্পণ করুন। একটি আসন পেতে দক্ষিণ দিকে মুখ করে বসুন। লোটোটি সামনে রাখুন। এরপর ভগবদ্গীতার ৭ম অধ্যায় মনোযোগ দিয়ে শ্রবণ করুন। শ্রবণ শেষে তার পুণ্যফল পিতৃপুরুষদের উদ্দেশ্যে অর্পণ করুন। 2 হাতে লোটো তুলে ভগবান নারায়ণের ধ্যান করে সংকল্প করুন, হে প্রভু, আমি গীতার 7ম অধ্যায় শ্রবণ করেছি। এর যে পুণ্যফল তা আমি আমার পিতৃপুরুষদের অর্পণ করছি। তারা যেন এই পুণ্য গ্রহণ করেন ও তৃপ্ত হন। আপনি চাইলে নির্দিষ্ট কোনো পূর্বপুরুষের নাম স্মরণ করে অর্পণ করতে পারেন, অথবা সর্বে পিত্রে বলে সকল অজ্ঞাত ও পরিচিত পিতৃপুরুষদের উদ্দেশ্যে পুণ্যফল অর্পণ করতে পারেন। এরপর তর্পণ করুন। ডান হাতের বৃদ্ধাঙ্গুলি ও তর্জনীর মাঝের অংশকে পিতৃত্ব বলা হয়। সেখান দিয়ে জল ধীরে ধীরে অন্য একটি পাত্রে অর্পণ করুন। মুখ দক্ষিণ দিকে থাকবে এবং জলধারা দক্ষিণমুখী হবে। মন্ত্র উচ্চারণ করুন, ওম সর্বপিতৃদেবতাভ্য নমঃ। এরপর পিতৃপুরুষদের নাম বা সম্পর্ক স্মরণ করে বলুন, হে আমার পিতৃগণ, এই জলতর্পণ গ্রহণ করুন। এই তর্পণ অবশ্যই করবেন। তদুপরি এই জল পিপল গাছে অর্পণ করুন। যদি রবিবার হয় তবে অন্য কোনো বৃক্ষেও অর্পণ করা যেতে পারে। আমলকি একাদশীতে আমলকি বৃক্ষের পূজা। এই পবিত্র দিনে আমলকি বৃক্ষের পূজা অত্যন্ত শ্রদ্ধা ও বিধি মেনে করা হয়, কারণ শাস্ত্রে এটিকে ভগবান বিষ্ণুরই রূপ বলা হয়েছে। সকালে স্নান করে সূচি বস্ত্র পরিধান করুন। তারপর আমলকি গাছের কাছে গিয়ে জল বা গঙ্গা জল অর্পণ করুন। রলি, অক্ষত, হলুদ ও ফুল নিবেদন করুন। গাছের নিকটে ঘৃতের প্রদীপ জ্বালান। এরপর ওম নম ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করুন এবং ভগবান শ্রী হরির কাছে পরিবারের সুখ, শান্তি, আরোগ্য ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করুন। গাছের অন্তত 3 বা 7 বার প্রদক্ষিণ করুন। সম্ভব হলে সেখানে বসে বিষ্ণু কথা বা বিষ্ণু সহস্রনাম পাঠ করুন। এই পূজা কেবল একটি বৃক্ষের পূজা নয়, বরং প্রকৃতিতে বিরাজমান শ্রী হরির আরাধনা, যা জীবনে পুণ্য, স্বাস্থ্য ও আধ্যাত্মিক উন্নতি দান করে। এরপর সারাদিন নিয়মানুযায়ী সময় অতিবাহিত করুন। শান্ত চিত্তে থাকুন। কারো প্রতি বৈরভাব পোষণ করবেন না। কাউকে কষ্ট দেবেন না। অশুভ বাক্য ব্যবহার করবেন না। সন্ধেবেলায় কীর্তন করা উত্তম। আশেপাশে কীর্তন হলে সেখানে অংশগ্রহণ করুন, অথবা ভজন কীর্তন শ্রবণ করুন। এরপর ফলাহার করতে পারেন। একাদশীর ব্রতে ফলাহার হিসেবে মূলত ফলই গ্রহণ করা উচিত। যদিও বর্তমানে অনেকেই কুট্টু, সিঙ্গারা ইত্যাদি গ্রহণ করেন, তবু সম্ভব হলে সরল ফলাহারই শ্রেয়। ভক্তবৃন্দ, একাদশীর ব্রতের পারণ অবশ্যই দ্বাদশী তিথিতে নিয়ম মেনে ও সাত্ত্বিক ভাব নিয়ে করতে হবে। পারণের দিনে প্রথমে ভগবান বিষ্ণুকে জল অর্পণ করে তুলসী পাতা নিবেদন করুন। এরপর নিজে তুলসীযুক্ত জল গ্রহণ করে ব্রত ভঙ্গ করুন। পারণের দিনে সাধারণ ও সাত্ত্বিক আহার গ্রহণ করা উচিত, যেমন খিচুড়ি, মুগ ডাল, ভাত, রুটি, সবজি বা হালকা নিরামিষ খাবার। পারণের দিনে রসুন, পেঁয়াজ, আমিষ, মদ্যপান, তামসিক ও অতিরিক্ত মশলাযুক্ত খাবার সম্পূর্ণরূপে বর্জনীয়। প্রথমে মিষ্টি বা ফল গ্রহণ করতে পারেন, তারপর হালকা আহার নিন। খেয়াল রাখবেন, নির্ধারিত সময়ের মধ্যেই পালন করতে হবে। ক্রোধ, অসত্য ও অপবিত্র আচরণ থেকেও বিরত থাকতে হবে, কারণ কেবল উপবাস নয়, শুদ্ধ আচরণের মাধ্যমেই একাদশী ব্রত পূর্ণ ফল প্রদান করে। তাই সম্ভব হলে ফল ও দুধের মাধ্যমে ব্রত পালন করাই শ্রেষ্ঠ। শাস্ত্রে বলা হয়েছে, একাদশীর ব্রতে আপনি যতবার আহার গ্রহণ করবেন সেই অনুযায়ী পূর্ণ কমে যায়। অনেকেই সকালে পূজা করে ফল খান, তারপর জুস পান করেন।
আবার সন্ধ্যায় কুট্টু বা সিঙারার আটা দিয়ে কিছু তৈরি করে খান। এভাবে নয়, ব্রতে একবার ফলাহারই যথেষ্ট, সঙ্গে দুধ নিতে পারেন। যারা নির্জলা করতে চান তারা নির্জলা ব্রত পালন করতে পারেন। এই ব্রত সজলা ও নির্জলা উভয়ভাবেই করা যায়। রাত্রি জাগরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে জাগরণ মানে টিভি দেখে রাত জাগা নয়। ভগবানের স্তোত্র পাঠ বা নাম সংকীর্তন করতে করতে জাগরণ করা উচিত। অন্তত রাত 2টো পর্যন্ত জাগরণ করলে তা কল্যাণকর। পরের দিন পারণের জন্য সূর্যোদয়ের আগে উঠুন, স্নান করে সূচি বস্ত্র পরিধান করুন এবং বিধি অনুসারে পূজা করুন। মনে রাখবেন, পারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রত যতই ভালোভাবে পালন করুন না কেন, যদি সঠিকভাবে পালন না করেন তবে অধিকাংশ পুণ্য নষ্ট হয়ে যায়। শাস্ত্রে মতে বিধি অনুসারে পালন না করলে মাত্র প্রায় 30% পুণ্য লাভ হয়। পারণের মূল নিয়ম: পারণ অবশ্যই দ্বাদশী তিথিতে করতে হবে। দ্বাদশীর প্রথম প্রহর, যা হরিবাসর নামে পরিচিত, তা অতিক্রম করার পরই পারণ করা যায়। সূর্যোদয়ের পরই পারণ করতে হবে। এই মূল নীতিগুলি সর্বদা মানা উচিত। এরপর শুভ মুহূর্ত ইত্যাদি বিবেচনা করা যেতে পারে। শাস্ত্রে বলা হয়েছে, শুভ মুহূর্তে করা পূজা পাঠ কখনো নিষ্ফল হয় না, তা সর্বদা কল্যাণ ও লাভ প্রদান করে। ভক্তবৃন্দ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে ভবিষ্যতের নতুন ভিডিওর নোটিফিকেশন সহজে পান। ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে।